রাত আমি কিছু জিজ্ঞেস করছি। ইউসরাত ফারহানের কথার উত্তর না দিয়ে বলে, ভাইয়া আমাকে ভার্সিটির আগে নামিয়ে দিও। ফারহান গম্ভীর স্বরে বলে, কিন্তু আমার উত্তর। ইউসরাত হাঁসফাঁস করছে। খুব অক্সিজেনের অভাব বোধ হচ্ছে। ফারহানের এরূপ প্রশ্নে কেমন বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। ফারহান যে ইঙ্গিত দিচ্ছে কেন যেন ভালো লাগছে না। ফারহানকে এর আগে কখন সেভাবে তাকাতে বা ইঙ্গিত দিতে দেখেনি। ফারহান সামনে তাকিয়ে ডাকে, রাত। ইউসরাত অবচেতনে বলে, হুম। পরক্ষণে কিছু মনে পড়তেই বলে, ভাইয়া আমাকে নামিয়ে দাও। কেন? সাথে যেতে সমস্যা কি? সাদ ভাই তুমি টিচার, তাই তোমার সাথে গেলে সবাই আমার দিকে একবার করে টেরা চোখে দেখবে অ্যান্ড দেন গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে। আগে নেমে যাওয়াই ভালো। আমি আপাতত ভাইরাল হতে অনিচ্ছুক। ইউসরাতের অদ্ভুত কথা শুনে ফারহান ফিক করে হেসে দেয়। ইউসরাত অবাক হয়ে সেদিকে তাকায়। এই ছেলের কি হলো আল্লাই জানে। আবার জিম টিম ভর করে নিত। মনের ভাবনাটা মুখেই চলে আসে। সাদ ভাই তোমাকে কি জিনে ধরছে? হুটহাট কেমন পাগলাটে এলোমেলো ব্যবহার করছ। আমার সত্যিই অবাক লাগছে। ফারহান একবার তার দিকে হাসি মুখে তাকিয়ে আবার সামনে ফিরে যায়। সেভাবেই বলে, জিন না পরি ভর করেছে। ইউসরাত ভ্যাবাচেকা খেয়ে যায়। তার অভিব্যক্তি প্রকাশের আগেই গাড়ি থেমে যায়। ফারহান তাকে নামতে তাড়া দেয়। পারে না তো ঠেলেই নামিয়ে দেয়। রাগ বিরক্ত তার এখন দুটোই হচ্ছে। সে নামতে ফারহান শাঁ করে গাড়ি টান দেয়। কি আজব! ইউসরাত বিড়বিড় করে। ক্যাম্পাসের অনেক আগেই নামানোতে বাকি পথটা সে পায়ে হেঁটে আগায়। বহুদিন পর প্রিয় ধাবির ক্যাম্পাসে পা রেখে ইউসরাত বড় করে শ্বাস নেয়। উৎফুল্ল চোখ মেলে চারপাশ অবলোকন করে। ঠিক 11 দিন পর আজ ভার্সিটি এসেছে। ধাবিতে চান্স পাওয়া তার জন্য এক প্রকার যুদ্ধই ছিল। চান্স পেয়েছে ওয়েটিং লিস্ট থেকে। সে পড়াশোনায় বরাবরই অলস। অবশ্য তার মেধা ভালো, কিন্তু ধরা বাঁধা নিয়মে পড়াশোনা করতে তার ছোট থেকেই বড্ড অনীহা। তারপরও ভাগ্য সহায় ছিল বলে হয়তো শেষ পর্যন্ত ধাবিতে টিকেছে। ইউসরাত নিজের ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যায়। বান্ধবীকে দেখে অধর কোণে হাসি ফোটে। তার মতো বিহঙ্গীকে তো মুক্ত বাতাসেই মানায়। রায়ত, কতদিন পর তুমি? আমি তো ভেবেছি সিরাত আপুর সাথে নাকি তুমি নিজেও শুভ কাজ সেরে নিয়েছ। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পা দিতেই মাহি ইউসরাতকে জড়িয়ে ধরে। মাহি, ইউসরাত, তানজু 3 জন ভার্সিটি ফ্রেন্ড। 3 জনই ভিন্ন শহর থেকে। ইউসরাত বরাবরই তাদের কাছে বোনের গল্প করে বেড়াত। বোনের বিয়েতে সে বন্ধুদের ঘটা করে দাওয়াত দিয়েছিল। তানজু তখন ফ্যামিলি ট্যুরে ছিল। মাহির পরিবার থাকে খুলনায়। তার বাবা অসুস্থ থাকায় সেও বিয়েতে যেতে পারেনি। তখন কেউ বিয়েতে উপস্থিত হতে পারবে না জেনে যতটা না রাগ হয়েছিল, আজ তার দ্বিগুণ খুশি হয়েছে। ভাগ্যিস তারা যায়নি। না হয় তার করুণ অসহায় পরিণতি দেখত। তাও যদি হয় তাদের বিভাগের ইয়াং টিচারকে ঘিরে, তাহলে তো কথাই নাই। ইউসরাত বান্ধবীকে দেখানোর জন্য মেকি হাসে। মাহি ভ্রুকুচকে বলে, কি হলো, এমন আজব হাসি দিচ্ছ কেন? বললে না তো এতদিন আসলে না কেন? তোমার তো আর 3 দিন আগে আসার কথা ছিল। তাছাড়া লাস্ট অ্যাসাইনমেন্টটাও জমা দাওনি। ইউসরাত মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে। আসলে বিয়ে শেষে ফুপি বাসায় গিয়েছি। সেখানে থাকতে হয়েছে। বাসা থেকে বের হওয়া সম্ভব হয়নি। তাই আসাও হয়নি। ইউসরাত বিয়ের কথা বললেও বিয়েটা যে তার তা আর ভেঙে বলেনি। মাহি শুনল এবং তেমন সিরিয়াসলিও নিল না। তারা আগে থেকেই জানে ইউসরাতের ফুপি বাড়ি শাহবাগ। তার বোনের যে কাজিনের সাথে বিয়ে হচ্ছে তাও জানে। ফারহাকেও চেনে। শুধু সে কাজিন যে তাদের নিউ লেকচারার তা জানে না। ইউসরাত সেটা সারপ্রাইজ হিসেবে রেখেছিল। কিন্তু এখন হয়তো আর বলবে না। তানজু নেই। সে এখন ট্যুর থেকে ফিরেনি। ইউসরাত সময়টা মাহির সাথে কাটায়। রামগঞ্জ পৌর মেয়র কমিশনার নুরুল ইসলামের বাড়িতে আজ সকাল থেকে বিরাট আয়োজনের তোড়জোড় চলছে। নুরুল ইসলামের বাবা নজরুল প্রয়াত হয়েছেন আজ 2 বছর। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ এবং বড় করে খাওয়ানোর আয়োজন করা হয়েছে। সকাল থেকে বাড়ির কর্তা কর্ত্রীরা রান্না, মেহমানদারি ও অন্যান্য কাজে ব্যস্ত। মেয়র বাড়ি বলে কথা।
লোকজন দলে দলে আসছে আর তাদের আপ্যায়নও তেমন ভালোভাবেই করা হচ্ছে। কমিশনার বাড়ি বড় রান্নাঘরটিতে ৮-৯ জন মহিলা অবিরাম কাজ করে বা ফায়ফরমাস খেটে যাচ্ছে। তাদের কাজ তদারকি করছে স্বয়ং কমিশনার স্ত্রী মিসেস ফাতেমাতুজ জোহরা। এত মধ্যবয়সী লোকের মাঝে শুধু একটা অল্প বয়সী অপরূপা যুবতী রমণী আছে। অতিমাত্রায় ধপধপে ফর্সা শরীরে হালকা মিষ্টি কালার এক শাড়ি জড়ানো, আঁচল কোমরে গোজা। সে একের পর কাজ করেই যাচ্ছে। কাজের ধরনেই বোঝা যায় এমন কাজ বা এত পরিমাণ কাজ সে আগে কখনো করেনি। কাজের মাঝে বারবার সে বিড়ম্বনায় পড়ছে, খেই হারিয়ে ফেলছে। এই মেয়ে চায় চিনি দাওনি কেন? এভাবে চিনি ছাড়া পান সে তিতা চাকে মেহমানকে খেতে দেয়? কানের পাশে এসে অকস্মাৎ ধমকে উঠাতে সিরাত চমকে উঠে। নিলয়ের খালাতো বোন বিরক্ততে মুখ কুঁচকে তার দিকে তাকিয়ে। সিরাত দীর্ঘশ্বাস নিয়ে কাপে চিনি মেশাতে থাকে। সকাল ৮টা থেকে এমনি হয়ে আসছে। এদের কারো লাগে রং চা, কারো দুধ চা, কারো কফি, তো কারো আবার এত কাজের মাঝে মশাইন করে মশলা চা লাগে। কেউ চিনি মিশিয়ে দিলে চিনি দেওয়ার জন্য ধমক দিচ্ছে, তো কেউ না দিলে। সিরাত সুবনাকে কাপটা দিয়ে এক নজর হাতের উল্টো পিঠে তাকায়। গরম পাতিলের ছেকা লেগে ৩-৪ জায়গা লাল হয়ে গেছে। এত এত কাজ সে জীবনেও করেনি। মা কখন রান্নাই করতে দেয়? অথচ আজ সে সকাল থেকে তাকে কর্তব্যের কথা বলে এখানে কাজ ধরিয়ে দেওয়া হলো, অথচ কেউ তার খাবারের খবর নিল না। বেলা হয়তো দ্বিপ্রহর হচ্ছে, কিন্তু সে এখনও অভুক্ত। সিরাতের খুব ইচ্ছে করছে কাঁদতে, কিন্তু না, যে বেড়াজালে আটকেছে তা সম্ভব না। নিলয়কে খুব প্রয়োজন, কিন্তু তাকে পাচ্ছে না। সন্ধ্যায় আরেক ঝামেলায় পড়ে। আশেপাশের পাড়াপড়শি, আত্মীয় স্বজন অনেকেই আসছে মেয়রের পুত্রবধূ দেখতে। সিরাত জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কেউ তার হাত পা ছুঁড়ে দেখছে, থুতনিতে হাত দিচ্ছে। ছোটবেলা থেকে শহুরে পরিবেশে বড় হওয়া সিরাত এসবের সাথে অভ্যস্ত না। তার পরিবারের লোক সংখ্যাও কম ছিল। অপরদিকে মেয়র বাড়িতে পরিবারের লোক কম থাকলেও বাহির থেকে সারাক্ষণই এসে আসছে যাচ্ছে। গত ২ দিন থেকে সে এটাই দেখে আসছে। ভাবি, আপনার ছেলের বউ তো ভারী সুন্দর, একেবারে হুর। যাক, আপনার ছেলের পছন্দ আছে। মেয়র বাড়ির জন্য উত্তম কাউকেই এনেছে। এক প্রতিবেশী সিরাতকে দেখে মুগ্ধতা নিয়ে কথাটা বলে। কিন্তু না, জোহরা বেগমের এতে যায় আসে না। তার মুখটা থমথমে, কোনো মেকি হাসিও দেখা গেল না। রাত ৯টার পর নিলয় রুমে আসে। সারাদিন কি ধকলটা না গেল। সিরাতের টেনশনে অর্ধেক প্রেসার লো হয়ে গেছিল, কিন্তু কাজিন ভাই ব্রাদারের জন্য এমুখী হওয়া হয়নি। দুপুরে গোসলের নাম করেও আসতে পারেনি। সকলের সাথে তাকেও পুকুরে গোসল করতে হয়েছে। প্রথম দিকে তারা ডেমরায় নিলয়ের মামতো ভাইয়ের বাসায় উঠে। পরে নুরুল সাহেব অভিমান দূরে সরিয়ে ছেলে বউ নিয়ে ফিরতে বলে। হয়তো একমাত্র ছেলে, তাই না মেনে উপায় ছিল না, বা অন্য কিছুও হতে পারে। এসব রাজনীতিবিদদের পড়তে পড়তে প্যাচ থাকে। নিলয় রুমের দরজা বন্ধ করার আগে কেউ এসে বুকে হামলে পড়ে। হঠাৎ এমন হওয়াতে সে পড়তে পড়তে কোনো রকম দাঁড়িয়ে থাকে। সিরাত ফুপিয়ে কাঁদছে। নীল, আমি এখানে থাকব না। তোমার পরিবারের মানুষগুলো পাষাণ। চলো আমরা ঢাকা চলে যাই। নিলয় তার অভিযোগ শুনল। তাকে নিয়ে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসে। কাম ডাউন সে তার। কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। দেখ, ২-৩ দিন আত্মীয়রা থাকবে, তারপর চলে যাবে। এ কয়দিন একটু কষ্ট করে মানাতে হবে। সিরাত মানল না। সে কিছুতেই এখানে থাকবে না। না, আমি এখানে থাকব না। এরা চলে গেলেও না। তোমার মা আমাকে পছন্দ করে না। আজ সকাল থেকে নাস্তাও কেউ সাধেনি। আমি এখানে মানাতে পারছি না। সিরাত নাস্তা করেনি শুনে খারাপ লাগল। সকালে যেভাবে তাড়া দেওয়া হলো, সে চেয়ে সিরাতকে আটকাতে পারল না। কিন্তু ভাবেনি মা দাদি তাকে না খাইয়ে রাখবে। সে সিরাতকে বোঝাতে বলে সে তার, আমি এই পরিবারের একমাত্র ছেলে। সেখানে এভাবে না জানিয়ে বিয়ে করাতে সবার মানতে কিছুটা কষ্ট হচ্ছে। বাবা যেহেতু আমাদের মেনে নিল, তো আমাদের এখন কয়েকটা দিন থাকা দরকার। তাছাড়া চলতে হলে টাকা লাগে। এখন রাগ দেখালে টাকা পাব কই? আমি না তো চাকরি করি, আর না তো নিজের ব্যবসা আছে। এখন টাকা প্রয়োজন হলে সে বাবার থেকেই নিতে হবে।
এখন এখানে থাকাটা বেটার হবে। সিরাত শুনল কিন্তু উত্তর করল না। নিশ্চুপ হয়ে কি যেন ভাবে। ফারহান বিরক্ত নিয়ে রুমে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার চাদর দিয়ে মাথা মুড়িয়ে ঢেকে রাখা মেয়েটার দিকে। সে যে সকালে একটা প্রশ্ন করল তার বিপরীতে ইউসরাত উত্তর না করে তাকে এড়িয়ে চলছে। এই তো সকালে বাসা থেকে বের হওয়ার আগে তাকে বলেছে অপেক্ষা করতে। অথচ সে তা না করে আগে আগে ফারহাকে নিয়ে বাসায় চলে আসে। রাতে তাড়াতাড়ি খাবার সাবার করে সে আসার আগেই রুমে চলে আসে। ফারহান চাচার সাথে কথা বলে আসতে আসতেই আবার ঘুম। আসলেই কি ঘুম? ফারহান গম্ভীর স্বরে তাকে ডাকে। রাত রাত আমি জানি তুই ঘুমোসনি। দেখি উঠে পড়ো। না রাত সারা দিল না। না তো লড়ল। রাতও কম হয়নি। এই তো কয়েক মিনিটে ঘড়ির কাঁটা 12টাতে যাবে। ইউসরাত সত্যিই ঘুম কিনা ফারহান জানে না। তার খুব অস্থির লাগছে। রাতের কি কোনো পছন্দ আছে? বা কাউকে ভালোবাসে? এই প্রশ্নের উত্তর হ্যাঁ হলে সে আদতে কি করবে তা তার অজানা। ফারহান ড্রয়ার হাতায়। ইচ্ছে করছে সিগারেট ফুঁকতে। কিন্তু সচরাচর খাওয়া হয় না বলে কোনো সিগারেট এই মুহূর্তে পেল না। ফারহান এগিয়ে গিয়ে ধপ করে বিছানায় বসে। তার এভাবে বসাতে বিছানা নড়ে উঠে, সাথে রাতও। ফারহান কাঠে মাথা এলিয়ে বালিশ ছাড়াই হেলান দিয়ে বসে। উদাস দৃষ্টি উপরে ঝোলা বদ্ধ সিলিংয়ের দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে এক স্নিগ্ধ রমণী চুল মুছছে। গায়ে লাল রঙা থ্রিপিস। ওড়না ডান পাশে ঝুলিয়ে বাম পাশে কাট চুলগুলো এনে তোয়ালের সাহায্যে সেগুলোর পানি শুকানোর কাজ চালাচ্ছে। দর্পণে তার মিষ্টি প্রতিবিম্ব ফুটে উঠছে। ফারহান শব্দহীনভাবে হেঁটে ইউসরাতের পিছে দাঁড়ায়। একেবারে গা ঘেঁষে। হুট করে নাকে তীব্র আতরের গন্ধে ইউসরাত হকচকিয়ে যায়। আয়না দৃষ্টি রেখে ফারহানকে দেখে বলে, তুমি নামাজে যাওনি? ফারহান পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে আয়নায় মধ্য দিয়ে ইউসরাতের দিকে তাকিয়ে বাঁকা হাসে। ইউসরাত ফারহানের ভাবভঙ্গি দেখে ঢোক গিলে নেয়। সে খুব চিল মুডে ছিল। ভেবেছে ফারহান বাসায় নেই। আজ জুমার দিন। আজানও আগে হয়েছে। সে হিসেবে ফারহানের এতক্ষণে মসজিদে থাকার কথা। ফারহান আরেক পা এগিয়ে দাঁড়িয়ে কলা ঠিক করছে। তার বুকে ইউসরাতের পিঠ ঠেকেছি। এত কাছে তার উপস্থিতিতে ইউসরাত চমকে একটু সরে যায়। আগ্রহ নিয়ে বলে, সাদ ভাই। জি বনু। ইউসরাত অবাক হয়ে যায়। সে অবাকতা বজায় রেখে বলে, বনু? ব্যাস ফারহানের রাগতে সময় লাগে না। সে দাঁতে দাঁত চেপে ধরে রাগ নিয়ে বলে, একদিনে ৮৬,৪০০ সেকেন্ডে যেভাবে ২,০০,০০০ বার চাঁদ ভাই ডাকিস তাতে তোকে বনু ডাকব না তো কি ডাকব? ইউসরাত ধোক খিলে বলে, সাদ ভাই, আমি তো চাঁদ ভাই ডাকিনি। তাছাড়া তোমাকে তো সব সময় এভাবেই ডেকেছি। এখন অন্য কি ডাকব? কেন ভাই না ডেকে জামাই ডাকবি? চাঁদ জামাই। ফারহানের ভাবলেশহীন কথায় ইউসরাতের মুখ হা হয়ে গেছে। জামাই? ফারহান তার অভিব্যক্তিতে ভ্রুকুটি করে বলে, তুই জামাই চিনিস না? এত বড় কি হাওয়াতে হলি নাকি? কথাটা বলে রাতের পা থেকে মাথা পর্যন্ত একবার স্ক্যান করে। ইউসরাত অস্বস্তি নিয়ে ওড়নাটা উঠিয়ে ঘোমটা টানে। তা দেখে ফারহান মুখের পেশি আপনি শক্ত হয়। চল তোকে জামাই কি শিখাই। কি হ? আজব। চিল্লাস কেন? চাঁদ ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? চাঁদনী বনুটাকে জামাই কিভাবে প্রতিসেবা করতে হয় শিখাতে হবে না? কথাটা বলে ফারহান এক পা আগায়। ইউসরাত আরও এক পা ড্রেসিং টেবিলের দিকে সেটে যায়। ফারহান এবার সম্পূর্ণ ইউসরাতের সাথে লাগে দাঁড়ায়। তার কাঁধের উপর দিয়ে টেবিল থেকে চিরুনি নেয়। এতে না চাইতে ইউসরাতকেও তার সাথে ঝুঁকতে হয়। তার এমন কার্যক্রমে ইউসরাত হতভম্ব হয়ে বলে, সাদ ভাই, তুমি কি আমার কোলে উঠে যাবে না কি? ফারহান হেয়ালি করে বলে, তুমি নিলে উঠতে পারি। নিবে না কি? ফারহান যখন খুব রেগে থাকে বা মুড খারাপ থাকে তখন মাঝে মাঝে তুমি ডাকে। কিন্তু এখন হেয়ালি করেও ডাকছে। ইউসরাত ভ্রু কুঁচকে বলে, তোমার ওই বিশাল শরীরটা আধো আমি কোলে নিতে পারব? নাকি নিতে গেলে আমি বেঁচে থাকব? ফারহান বিজ্ঞদের মতো করে বলে, ঠিক। আমিও তাই ভাবছিলাম। থাক, আমাকে কোলে নিতে হবে না, তুমি না হয় আমার পুচকে পুচকে মিনি প্যাক বেবিদের ছোট ছোট শরীরগুলো কোলে নিও।
তোমার বেবি? ফারহান রাতের বড় বড় করে তাকিয়ে থাকা চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমার বেবি। কোথায়? এমন প্রশ্নে ফারহান আয়নাতে ইউসরাতকে চোখ মেরে বলে, আসবে অতি শীঘ্রই। ইউসরাত এবার সত্যিই কথা বলার ভাষা হারিয়ে ফেলে। ফারহান তাকে অবজ্ঞা করে চুল সেট করে নিয়ে বলে, অবাক হওয়ার কিছু নেই। ঠিক বয়সে বিয়ে করলে এত দিনে 3 বাচ্চার বাপ হতে পারতাম। তুমি ঠিক বয়সে বিয়ে করনি? করছি বলছিস? প্রশ্নের বিপরীতে প্রশ্ন। ইউসরাত এবার বিরক্ত হয়ে বলে, আজব। তোমার এখন 30 হয়নি। আর কত ঠিক বয়সে বিয়ে করতে? ফারহান বলে, এই তো 22-23 বয়সেই বিয়ে করে নেওয়া উচিত ছিল। কিন্তু পারলাম কই? ইউসরাত ফটাফট বলে, তুমি তো বোঝা যাচ্ছে এক পায়ে বিয়ের জন্য এক পায়ে খাড়া ছিলে, তো করনি কেন? এত যখন পাগল তো করে নিতে। ফারহান আফসোস করে বলে, তখন আমার বয়স হলেও বউয়ের বয়স কম ছিল। বাট এখন তো বিয়ে করেও বাঁশরি করতে পারলাম না। কেমন সিঙ্গেল ফিল হচ্ছে। তার অবস্থা দেখে ইউসরাত এবার বিস্ময়ে কথা বলা ছেড়ে হা করে তাকিয়ে আছে। ফারহান পিছ থেকেই হাত দিয়ে তার হা হওয়া মুখ এক করে দেয়। ইউসরাত মানে কেটে পড়তে চায়। কিন্তু তার আগেই ফারহান তার বাহু আটকে ধরে। কোথায় পালানো হচ্ছে? গোটা একদিন পালিয়ে বেড়ালে। এবার তো আর ছাড়ছি না। ফারহানের স্পর্শে ইউসরাতের অবস্থা খারাপ। কোনো রকম বলে, ছাড়ো ভাইয়া। আমার কেমন যেন লাগে। কেমন লাগে বলো? আমিও একটু শুনি। খুব তো সবার সেবার কাজে নিয়োজিত ছিলে। পাক্কা গিন্নি হয়ে গিয়েছিলে। তো যার নামে ঘরণী হলে তাকে কেন বাদ রাখা হচ্ছে? ইউসরাত উত্তর দিতে পারে না। তার ইদানিং কেমন অদ্ভুত লাগে। ফারহানের উপস্থিতি তাকে লজ্জায় অস্বস্তিতে ফেলে দেয়। নিজেকে অচেনা লাগে। ইউসরাত ফারহানকে ছাড়ানোর জন্য বলে, ভাইয়া জুমার নামাজ পড়তে যাবে না? ছি, নামাজ রেখে তুমি এমন অসভ্যতা করছ। স্টুপিড। এটাকে অসভ্যতা না, সুন্নত বলে। ভালো কাজে যাওয়ার আগে স্ত্রীকে আদর করা সুন্নত। কথাটা বলে ফারহান ইউসরাতের গালে সময় নিয়ে একটা চুমু খায়। তারপর বলে, আজ এতটুকুই থাক। বাকিটা কেউ যখন শয়নের স্বপ্নে আমাকে দেখবে তখন হবে। ফারহান চলে যায়। গোটা একদিন তার অস্থিরতায় কেটেছে। এখন না হয় রিভেঞ্জ হোক। রাতও অস্থির হোক। তার প্রস্থানের পর ইউসরাত বুকে হাত চেপে বিছানায় বসে পড়ে। ফারহানের উপস্থিতি তার অস্থিরতা বাড়িয়ে দেয়। কেউ যখন তাকে ফারহানের বউ বলে তখন খুব অদ্ভুত লাগে। তার যে বিয়ে হয়ে গেছে তাও 7 ভাইয়ের সাথে, এটা যেন তার বিশ্বাসই হয় না। মনে হচ্ছে ঘুম ভাঙলে সে দেখবে এটা স্বপ্ন। বেলা দুপুর অতিক্রম হয়েছে। গোলাম রব্বানী পত্রিকা হাতে নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে। উদ্দেশ্য পত্রিকাটাতে চোখ বুলানো। আজ সকালে কাজ থাকাতে পড়তে পারেনি। তিনি আবার পত্রিকা পড়া ছাড়া থাকতে পারেন না। তাই দুপুরে না ঘুমিয়ে অসমাপ্ত কাজটা নিয়ে বসেন। মারিয়াত বেগম অন্যমনস্ক হয়ে এসে বিছানার অন্য পাশে বসে। তাকে নীরবতা পালন করতে দেখে গোলাম রব্বানী খবরের কাগজ থেকে চোখ সরিয়ে তার দিকে তাকান। তারপর ভ্রু কুঁচকে বলে, কি হল? মুখটা এমন ভার করে রেখেছ কেন? মারিয়াত বেগম একবার স্বামীর দিকে চেয়ে দৃষ্টি সরিয়ে নেয়। তারপর বলে, রনির সাথে কথা হয়েছিল। ছেলের কথা শুনে গোলাম রব্বানী নড়েচড়ে বসেন। তারপর বলেন, রনির কি হলো, কিছু বলেছে? আমার কল তুলছে না, আবার নিজে থেকেই দিচ্ছে না। যে কোম্পানির সাথে শেয়ারে ছিল তা ছেড়ে দিচ্ছে, তাই ওর মন মেজাজ ভালো নেই। তো ও শেয়ার ছাড়ছে কেন? ওকে নিশ্চয়ই ছাড়তে বলা হয়নি। মারিয়াত বেগম এক্ষেত্রে ক্ষেপে গেলেন। স্বামীর প্রশ্নের বিপরীতে বলে, তুমি জানো না ও কেমন? ওর বন্ধুর সাথে ইউসরাতের বিয়ে ঠিক করে রেখেছিল। সাজ্জাদ ছেলেটা তোমার মেয়েকে বেশ পছন্দ করে। রনির শেয়ার তো ওই ছেলের বাবার কোম্পানির সাথেই। এখন যদি জানে ইউসরাতের বিয়ে হয়ে গেছে, তাহলে যদি শেয়ার ছেড়ে দিতে বলে তাহলে রনি অপমানিত হবে। তাই আগেই ছেড়ে দিচ্ছে। গোলাম রব্বানী অবাক হয়ে বলে, আশ্চর্য, আমি কে? আমি মেয়ের বাবা, বেঁচে থাকতে ও একাই আমার মেয়ের বিয়ে ঠিক করছে। মনে হচ্ছে পারলে আমাকে না জিজ্ঞেস করে বিয়েও দিয়ে দিবে। মারিয়াত বেগম প্রতি উত্তর করে না। গোলাম রব্বানীর 3টা বাচ্চা ঠিক 3 রকম হয়েছে। অসীম জাওয়াদ রনি তীক্ষ্ণ মেধাবী হলেও চালচলন রোবটিক। তার মধ্যে ইমোশনের ছিটেফোঁটাও পাওয়া দুষ্কর।
নিজ সিদ্ধান্তের বিরুদ্ধে কারো কথায় এক কদমও আগাবে না। সিদরাতুল সিরাত অতি সুন্দরী কিন্তু জেদি, সে তার মর্জি মতো চলতে পছন্দ করত। সে সাথে অধিক ফ্যাশন সচেতন। মমতাহিনা ইউশরাত মায়াবী, অতি আবেগী মেয়ে। আত্মসম্মান খুব প্রখর তার। সে সাথে অতি চঞ্চল। গোলাম রব্বানী তার বাচ্চাদের এই অমিল নিয়ে এখন চরম বিরক্ত। সাদ ভাই, তোমাকে ডাল দিব? ইউশরাত ফারহানের পাশেই বসেছে। তারা আপাতত রাতের ভোজে ব্যস্ত। ফারহান তাকে মাত্র বলেছে, রাত ওই বাটিটা দে তো। কোনো বাটি বুঝতে না পেরে ইউশরাত তাকে প্রশ্ন করে, কারণ তার নিকটে ডাল ও সবজি দুটোই আছে। ফারহান মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। রুনা বেগম কপাল কুঁচকে নেয়। আগে ফারহানকে নিয়ে তার অন্য ভাবনা থাকলেও এখন তা বদলেছে। সেক্ষেত্রে ইউশরাত সাত প্রপার স্বামী স্ত্রী হলেও তার এখন যায় আসে না। কিন্তু তারা তো মনে হয় প্রপার ভাই বোন হয়ে আছে। খাবার শেষে শেফালি রাত মিলে সব গুছাচ্ছে। ফারহাও কিছু এগিয়ে দিয়ে গেছে। রুনা বেগম হোল রুমের সোফায় বসে রং চা খাচ্ছেন। খাবারের কিছু পর চা খাওয়া তার অভ্যাস। চায়ে চুমুক দিতেই ফারহানের গলা শোনা গেল। রাত রাত। ইউশরাত কাজের মাঝে ডাকাডাকি শুনে বিরক্ত হয়ে কিছুটা এগিয়ে এসে বলে, কি সমস্যা ভাইয়া? ফারহান ততক্ষণে সিঁড়ির কাছে চলে এসেছে। সে আর না নেমে বলে, এক জগ পানি নিয়ে আসিস তো। ইউশরাত মাথা নাড়তেই সে রুমে ফিরে যায়। ইউশরাতও আবার নিজের কাজে যায়। কিন্তু যাওয়ার আগেই পা থেমে যায়। রুনা বেগম ব্যঙ্গ করে বলে, আশ্চর্য, এদের মাঝে কোনো কেমিস্ট্রি নেই? কিভাবে ভাই বোন হয়ে আছে? কথাটা ইউশরাতের মনে গাঁথে এবং অবচেতন মন তাই ভাবে। রুমে ফিরেও ইউশরাত বিড়বিড় করে। ফারহান তার অস্বাভাবিক কাজ দেখে কোলের ল্যাপটপ পাশে রেখে উঠে আসে। কি হল? এমন অদ্ভুত আচরণ করছিস কেন? ফারহার সামনে দাঁড়ানোতে ইউশরাত থেমে যায়। অচেতনই বলে, ভাইয়া, আমাদের মাঝে কেমিস্ট্রি নেই। ফারহান প্রথমে অবাক হলেও পরে বাঁকা হাসে বলে, তাই চলো কেমিস্ট্রি করি। হঠাৎ তার এমন কথায় ইউশরাত হতভম্ব। ভুল জায়গায় যে ভুল বকে ফেলেছে বুঝতে বাকি নেই।